চলো। আচ্ছা, প্রথম যে অঙ্কটা ছিল লক্ষ্য করো। প্রথম যে অঙ্কটা বলছে এ একটা তোমার এ আছে, এ সেট আছে আর বিটা হলো একটা এখানে না একটু কোশ্চেনটা ভুল আছে, একটু কারেকশন করে দিই। টেস্ট পেপারে কিছু কিছু ভুল থাকবে, সেগুলোকে আমি কারেকশন করে দেবো। এই বিটা হলো অ্যাকচুয়ালি বি নয়, এটা হবে আর। ঠিক আছে, এটা হবে আর। হ্যাঁ, আগে টেস্ট পেপারই করাচ্ছি, এটা করিয়ে দিই, কমপ্লিট করিয়ে দিই। ঠিক আছে, তো প্রথম যেটা আছে, যেটা বক্তব্য আমার, লক্ষ্য করো। এ বলে একটা সেট আছে, এ সেটের মধ্যে আছে 1 2 3। আমি বুঝিয়ে বুঝিয়ে করাবো, আমি সেকেন্ডের মধ্যে উত্তর বলে দিতে পারি। ঠিক আছে, ও স্ক্রিন দেখা যাচ্ছে না, শেয়ার করে দিই, স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার। আচ্ছা, একটু ওয়েট করে যাও, স্ক্রিনটা শেয়ার হয়ে যায়। বলছি এবার দেখো তো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। কেউ একজন লেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে। চলো শুরু করলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। যাই হোক, প্রথম যে অঙ্কটা ছিল, অঙ্কটা কি ছিল না, ধরি বলে একটা এ সেট আছে এবং আর হলো একটা রিলেশন। আচ্ছা, আর যে রিলেশনটা সেটা কিন্তু এ ক্রস এ সাবসেট, এটা কিন্তু মাথায় রাখবে। আর চলো, এখানে আর বলে একটা রিলেশন আছে, আর অলওয়েজ সাবসেট অফ কিন্তু এ ক্রস এ হয়, তবেই না রিলেশন, তাই না? আর অলওয়েজ সাবসেট অফ এ ক্রস এ। এখন এ ক্রস এর পদ সংখ্যা কত? তার মানে এ ক্রস এর, ভালো করে দেখো, এতে যদি তিনটে পদ থাকে 1 2 3, তাহলে এ ক্রস এ তে কতগুলো পদ থাকবে কে বলবে? টোটাল 3 ইন্টু 3, 9টা পদ থাকবে। এবার এ ক্রস এস এর সাবসেটের সংখ্যা, এ ক্রস এস এর রিলেশন আর মানে হলো এ ক্রস এ এর যতগুলো সাবসেট হবে সেটা, সাবসেট এর সংখ্যা। এবার সাবসেটের সংখ্যার একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n, মানে একটা সেটে যতগুলো পদ থাকবে 2 টু দি পাওয়ার সেটা। তাহলে এখানে n মানে কত? 9টা পদ আছে এ ক্রস এ, তাহলে 2 টু দি পাওয়ার 9, এটা হবে অ্যান্সার। যদিও আমার সেটা বের করতে দেয়নি, এবারে যেটা বের করব, এটা আমি বলে দিলাম কেন, এটা অন্য একটা অঙ্কে আছে বলে। এবারে যেটা আমার বলেছে, আর বলে যে রিলেশন, তাহলে মনে রাখবে কোনো একটা সেটে যদি তিনটে পদ থাকে, হ্যাঁ, তাহলে তার সম্বন্ধের মোট সংখ্যার সূত্র কি হবে না, 2 টু দি পাওয়ার n। মানে এ সেটে যদি তিনটে পদ থাকে, আগে দেখবে এ ক্রস এ সেটে কটা পদ আছে। এ ক্রস এ সেটে যতগুলো পদ থাকবে সেটা যদি n হয়, তাহলে 2 টু দি পাওয়ার n হলো রিলেশনের সংখ্যা, রিলেশনের সংখ্যা। এটা একটু মনে করালাম কারণ এটা দিয়ে অঙ্ক আছে। এর পরবর্তীকালে যেটা বলার আছে, সসম সম্বন্ধ কাকে বলে? সসম, সসম সম্বন্ধ বলছে যে যদি এ এ আর এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 1 2 3, yes, ঠিক আছে, এ এ আর এর মধ্যে থাকে। দেখো এর মধ্যে আমার কি কি পদ আছে, 1 2 আর 3। তার মানে আমাকে 1 1 2 2 3 3 তিনটেই আর এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তিনটে যদি আর এর মধ্যে থাকে তবে কিন্তু তাকে আমি বলতে পারবো সসম।
পরের দিন থেকে গুগল মিটে আমি বসবো। যাই হোক, এ সেটে 3টে পদ আছে, সসম হতে গেলে 1 1, আমি বুঝিয়ে বুঝিয়ে রিভাইজ দিতে দিতে থাকবো, আমি শুধু উত্তর বলে দেবো না, পুরো অঙ্কটা করতে থাকবো। 3 3, এই 3টেই যদি আর এর মধ্যে থাকে, আর এর মধ্যে যদি এরা 3জনই থাকে, তবে আর কে সসম বলা হবে, সসম, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ। কিন্তু এখানে যে আর এর মানটা দিয়েছে দেখো, আর এর মধ্যে কারা কারা আছে, 1 2 আছে, 1 3 আছে, আর 2 3 আছে। তাহলে 1 1 2 2 কেউই নেই, তাহলে আর একটু 100% শিওর আর সসম নয়, সসম হবে না। ঠিক আছে। 2 নম্বর প্রতিসম। প্রতিসম কাকে বলবে, কে বলবে? প্রতিসম, একটু মুছে করছি। প্রতিসম হতে গেলে দেখো, মনে করো যদি এ বি আর এর মধ্যে থাকে, তাহলে দেখাবে কি বি ও আর এর মধ্যে আছে। এ বি যদি আর এর মধ্যে থাকে, প্রতিসম। প্রতিসম কখন হয়? প্রতিসম হতে গেলে এতবার জয়, বলছে এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে ইমপ্লাই করবে তার উল্টোটা, বি কমা এ সেটাও আর এর মধ্যে আছে। যদি এ বি থাকলে বি এ থাকে, তাহলে আর কে বলা হতো প্রতিসম, প্রতিসম। কিন্তু এখানে দেখো 1 2 আছে, তাহলে 1 2 এর উল্টোটা কি আর এর মধ্যে আছে? নেই, তাহলে আর প্রতিসম হবে না, আর প্রতিসম নয়। ঠিক আছে, এবারে আছে 3 নম্বর কেস, সংক্রমণ। সংক্রমণ কখন হবে? সংক্রমণটাও একটু মনে করে দিই, যে সংক্রমণ কখন হয়। সংক্রমণ বলছে এবি যদি আর এর মধ্যে থাকে, বিসি যদি আর এর মধ্যে থাকে, তাহলে এসিটাকেও আর এর মধ্যে থাকতে হবে। সেটা আমি লিখে তোমাদের দেখাচ্ছি। কি করে দেখাবো? বলছে এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, বি কমা সি যদি আর এর মধ্যে থাকে, তাহলে দেখাতে হবে এই যে এসি, এ বি বিসি থাকলে দেখাতে হবে এসিটা আর এর মধ্যে আছে। যদি এটা দেখানো যায়, তাহলে সেটাকে সংক্রমণ বলা হয়। তাহলে এখানে দেখো যে অঙ্কটা দেওয়া আছে, তার মধ্যে দেখো 1 2, এটা অবশ্যই আর এর মধ্যে আছে। আবার দেখো 2 3, এটা অবশ্যই আর এর মধ্যে আছে। তাহলে 1 2 2 3 আছে, তাহলে আমার 1 3 থাকতে হবে। তো এটা ইমপ্লাই করছে 1 3 আর এর মধ্যে আছে কিনা। দেখো সেটাও আর এর মধ্যে আছে, এখানে ছবিতে দেখো 1 2 2 3। আমি নীল কালি দিয়ে বক্স করে দিচ্ছি। দেখো প্রথমে দেখো এই 1 2 আছে, নীল নয় গোলাপি, 2 3 আছে, তাহলে আমার থাকতে হবে 1 3, দেখো 1 3টাও আছে। বোঝা গেছে? 1 3 ওর মধ্যে আছে, তার মানে আরটা হলো সংক্রমণ, সংক্রমণ। তাহলে অ্যান্সার হবে সিটটা। একটু বুঝে নেবে আর দাগ দিয়ে নেবে। রেকর্ডিং করছি, গুগলে যাবে, অসুবিধা নেই, একটু ঝপঝপ করতে হবে। ঠিক আছে? আর যেগুলো বেশি বেশি বোঝাচ্ছি, এত কিছু না করলেও হবে। আমি অরিজিনালি অ্যান্সার কিন্তু এইখানে আছে, এই অ্যান্সার এইখানে। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাই। অত্যন্ত ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। বলছে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সি কোণটা সমকোণ। ধরো এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি, এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এবার দেখো যেটা দেওয়া আছে, তোমরা ইনভার্সের ফর্মুলা সবাই জানো, tan ইনভার্স a বাই বি প্লাস সি যোগ tan ইনভার্স b বাই সি প্লাস a। তো ইনভার্সের ফর্মুলাটা সবাই অ্যাপ্লাই করো। tan ইনভার্স a বাই বি প্লাস সি প্লাস b বাই সি প্লাস a, নিচে 1 মাইনাস a ইন্টু a বাই বি প্লাস সি ইন্টু b বাই সি প্লাস a। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে? ac
a স্কোয়ার b স্কোয়ার bc, নিচে কি হবে? নিচে গুণ করো, নিজেরাই করো না, পেরে যাবে। নিচে লসাগু করে গুণ করলে হবে bc ab c স্কোয়ার ca মাইনাস ab tan ইনভার্স ac। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে, দেখো এই যে বক্স করছি, এই যে বক্স করে দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এখান থেকে পেয়ে যাবো c স্কোয়ার প্লাস bc। আচ্ছা, নিচে দেখো এবি এবি কেটে যাচ্ছে, এবি আর এবি কেটে যাচ্ছে, ঠিক আছে। এবারে নিচেও চলে এলো বিসি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ, তাহলে ওপর নিচ কেটে গেল, কেটে গেলে তোমার চলে এলো tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 মানে π/4 অ্যান্সার। অঙ্ক কমপ্লিট, অঙ্ক কমপ্লিট। আমি কিন্তু একদম সময় দেবো না, হু করে করাবো, ঠিক আছে। দরকার হলে দেখে দেখে নিয়ে যাবে, পরে করবে। আর আমি কিন্তু পরের দিন, নেক্সট দিন প্রত্যেকের খাতা সই করবো, এই অঙ্কগুলো আছে কিনা বা করেছো কিনা। আমি প্রত্যেকে খাতা নিয়ে আসবে, খাতা ছাড়া আসবে না, আমি প্রত্যেকের খাতা সাইন করব। নেক্সট, পরের অঙ্কে চলে গেলাম। এটা একটা এক লাইনের অঙ্ক, অঙ্কটা পড়ো। বলছে যদি এ আর বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে কোন উক্তিটা সঠিক? এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এ প্লাস বি আর এ মাইনাস বি জীবনে হবে না, এ মাইনাস বি বি মাইনাস বি এটাও হবে না, এ বি নট ইকুয়াল টু বি এ হয় সাধারণত, এটাও হবে না। তবে এটা রাইট, a matrix plus b matrix equal to b plus a। যোগের ক্ষেত্রে ম্যাট্রিক্স বিনিময় সূত্র কমিউটেটিভ লটাকে সিদ্ধ করে, ঠিক আছে। শুধু দাগ দিয়ে নেবে, এমন কিচ্ছু নেই করার। পরের অঙ্ক, এটা তো সবাই পারার কথা, সবাই পারার কথা। শুরু করে দাও, আমার সাথে সাথে শুরু করে দাও, কে পারে দেখি। শুরু করো, দেরি করবে না, আমি তো করাবোই, তোমরাও শুরু করে দাও। দুর্দান্ত একটা অঙ্ক, প্রথম শুরু করছি। y, দেবায়ন পারবে এটা? y equal to tan inverse sec x minus tan x, তাহলে tan inverse 1 minus sin x divided by cos x, tan inverse 1 minus sin x টাকে লিখবো cos x by 2, একটু স্টেপ জাম্প করে লিখে দিলাম কারণ এটা তোমরা জানো। আর cos x এর ফর্মুলা cos square x minus x by 2 minus sin square x by 2। নিচেরটা a plus b into a minus b তে ভাঙবে, ভাঙলে একটা করে মাইনাস কেটে যাবে। tan inverse উপরে থাকবে cos x by 2 minus sin x by 2, আর নিচে থাকবে cos x by 2 plus sin x by 2। প্রথম প্রশ্ন লব আর হর এই দুটোকে cos দিয়ে ভাগ করে দেবো, 1 minus tan x by 2 1 plus, এবারে নিশ্চয়ই মোটামুটি তো তোমাদের আইডিয়া এসে গেছে যে কি হবে। এই থার্ড ব্র্যাকেটের ভেতরেরটা কিসের ফর্মুলা মনে পড়ছে? 1 মানে tan 45 আর tan x যেমন আছে থাকলো, π/4 minus tan x by 2। সপ্তাহে 3টে দিন আমার জন্য ফাঁকা রাখবে, এই যে শুরু হলো, এখন ক্লাস থামবে না, এখন চলবে কন্টিনিউ একদম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। আর একটু নেট ভরে রাখবে, যাদের প্রয়োজন, যাদের প্রয়োজন নেই করার দরকার নেই। tan ইনভার্স
tan π/4 মাইনাস x/2। এখন বুঝে বুঝে নাও, দরকার হলে পরের দিন আবার এটা ভালো করে আর একবার করে রেকর্ডিং করে আমি নোট করে দেবো, দেখে করবে। তাহলে tan ইনভার্স tan উঠে গেল, তাহলে পড়ে থাকলো π/4 মাইনাস x/2। এইবার ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। লেপের ভেতর শুয়ে শুয়ে আপাতত দেখে নাও, তোমরা বরং প্র্যাকটিস করে আমার কাছে খাতা নিয়ে আসবে পরের দিন, খাতা প্রত্যেকের সই করবে, প্রত্যেকে যারাই পড়তে আসবে প্রত্যেকের খাতা সই করবে। আমি গ্রুপেও লিখে দিয়েছি, আবারও লিখে দিচ্ছি। হয়ে গেছে, কমপ্লিট, খুব সুন্দর। তাহলে কোন অপশনটা হলো? বি অপশনটা হলো। ঠিক আছে, তাহলে এগিয়ে গেলাম। একটু ফাস্ট করাবো বাবা, কিচ্ছু করার নেই, ফাস্ট না করলে আমাদের টাইমটা কিন্তু অনেক কিল হয়ে যাবে। ঠিক আছে, চলো এগিয়ে গেলাম। মোটামুটি দেখে নাও, তোমাদের তো সবই করানো আছে, জাস্ট এগুলো রিভাইজের মতো একবার করে মনে কর। দেখো এই অঙ্কটা সুন্দর একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, এই নির্দিষ্ট তোমরা সবে করছো। এখানে একটা ln বলে দিয়েছি। ln মানে কি জানো তো? ln মানে হলো লগ বেস ই, মানে ইন্টিগ্রেশনটা ওটা এটাই দিয়েছে, ইন্টিগ্রেশন 1 to e log x, যেখানে বেস কিন্তু e dx। চলো এটা বাই পার্টস ইন্টিগ্রেশন করো। তো রিসেন্টলি তোমরা করেছো log x ফার্স্ট ফাংশন, 1 টা সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ log x, integration of 1 dx, second bracket close, এটা আসছে dx 1 to e। আচ্ছা, এখানে 1 এর ইন্টিগ্রেশন x, যেহেতু এটার ইন্টিগ্রেশন হয়ে গেছে এখানে মানটা আমি বসিয়ে দিলেও দিতে পারি। এটা ডেরিভেটিভ হবে 1/x, 1 এর ইন্টিগ্রেশন x dx 1 to e। তাহলে এখানে দেখো আগে x log x, এটা আপাতত ফেলে রাখি, একটু পরে করছি। এখানে x x কেটে যাবে, এই x কেটে 1, 1 এর ইন্টিগ্রেশন x, ব্যাস 1 to। এবারে প্রথমে আপার লিমিট বসাবো, আপার লিমিট মানে e log e বিয়োগ এবার 1 বসাবো, 1 log 1। এখানে x এর জায়গায় আপার লিমিট আগে, লোয়ার লিমিট পর। log e এর মান 1, তাহলে e into 1, আর log 1 এর মান 0, এখানে পড়ে রইল e মাইনাস। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে e মাইনাস e প্লাস 1, অ্যান্সার এলো 8 টা অ্যান্সার। এটা সবাই পেরে যাবে, log বেশি যেরকম ইন্টিগ্রেশন করে করবে, আর আগে আপার লিমিট বসাবে মাইনাস, তারপর লোয়ার লিমিট। হয়ে গেছে, আশা করছি তো হয়ে গেছে। চলো শুরু করলাম, হ্যাঁ পরের অঙ্কটা দেখো। বলছে ব্যাসার্ধের সাপেক্ষে বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার। এই পরিবর্তনের হার মানেই তুমি বুঝতে হবে যেটা কোন চ্যাপ্টারের অঙ্ক না, অন্তর্কলজের ব্যাখ্যা। ব্যাসার্ধের সাপেক্ষে একটি বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার। ধরে নিচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ হলো r, ক্ষেত্রফলটাকে ধরছি z, এটাকে লিখবো একক, এটাকে লিখবো বর্গ একক, আর পরিসীমাটাকে ধরলাম s একক। ঠিক আছে, বলছে ব্যাসার্ধের পরিবর্তনের হার।
একটি বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বৃত্তের পরিসীমার কে গুণ। তাহলে হোক ক্ষেত্রফল জেড সমান সমান সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে এখানে ডিজেড বাই ডিআর কার রেসপেক্টে ওরা বলে দিয়েছে, ব্যাসার্ধের রেসপেক্ট, এটা ডেরিভেটিভ করলে হবে 2 পাই আর। এই ব্যাসার্ধের পরিবর্তনের হারটা শর্তানুসারে ওরা বলছে যে এই ব্যাসার্ধের যে পরিবর্তনের হার ডিজেড বাই ডিআর পরিসীমার কে গুণ। তাহলে বৃত্তের পরিসীমা কত 2 পাই আর, তার কে গুণ কে বসিয়ে দিয়েছি। এবার ডিজেড ডিআর এর মান আমরা বের করলাম কত 2 পাই আর, তাহলে 2 পাই আর কে 2, দুদিক থেকে 2 পাই আর কেটে গেল, তাহলে কে এর ভ্যালু কত রইল 1। ছোট্ট, দেখে ভয় পেয়ে যাবে কিন্তু ঘাবড়ে যেতে পারো, কিন্তু যদি কনসেপ্ট ঠিক থাকে এই অঙ্কগুলো কিন্তু কিছুই নয়। তাড়াতাড়ি হাত চালাতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে গেলে গ্রুপে মেসেজ করো। হয়ে গেলে একজন অন্তত থামস আপ দিয়ে দাও গ্রুপে। চলো অয়ন দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। চলো এগুলাম, হ্যাঁ পরের অঙ্কে। দুর্দান্ত একটা অঙ্ক। অঙ্কটা কি বলছে, বলছে এত 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 ভেক্টর তিনটে সমরেখা, কারণ তিনটে ভেক্টর সমরেখা বলেছে। তো সূত্রটা আমি আগে লিখে নিই। প্রথমটা হলো এ ভেক্টর, এ ভেক্টর মানে হলো i প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বি ভেক্টর দ্বিতীয়টা ল্যামডা i 4j 7k। সি ভেক্টর মাইনাস 3i ক্যাপ 2j ক্যাপ মাইনাস 5k। বলছে যে এ বি সি তিনটে ভেক্টর সমরেখ যদি হয় তাহলে তার সূত্র কি, আর তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে বক্স ফাংশন এ বি সি এটার ভ্যালু হবে 0। আর বক্স ফাংশনের ভ্যালু মানে কি করে বের করে, ডিটারমিনেন্ট অফ আই জে কে এর সহগগুলো। দেখো এখানে এইটার ক্ষেত্রে আই জে কে এর সহগ কত 1 2 3, এইটার ক্ষেত্রে কত হবে ল্যামডা 4 7, এইটার ক্ষেত্রে কত হবে -3 -2 -5 ইকুয়াল টু 0। এবার এই ডিটারমিনেন্টটা ভেঙে দাও, ভেঙে দিয়ে ল্যামডার মান কত আসছে আমাকে বলো। একজন বলো তাড়াতাড়ি ডিটারমিনেন্টটা ভেঙে উত্তর কত আসছে। করতে হবে করতে হবে, না করলে হবে না। হ্যালো, 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 বলো উত্তর বলো কত। উত্তর কত হবে? পয়েন্ট বলছে 3।
দেখবো ভেঙে। -20 14 -2 এটা চেপে ধরো -5 ল্যামডা 21 +3 -2 ল্যামডা 12 0 দেখছি কত আসছে -6 10 ল্যামডা 42 6 ল্যামডা 43 ঠিক হচ্ছে তো 4 ল্যামডা 42 আর 6 48 48 -36 হ্যাঁ অয়ন ঠিক বলেছে 3 অ্যান্সার এসছে 3 অ্যান্সার এসছে ঠিক আছে যারা পারোনি করে নেবে চলো পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কটা তো আজকেই তোমরা করলে এরকম একটা অঙ্ক কি বলছে অঙ্কটা বলছে এত 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 সরলরেখার মধ্যবর্তী কোণ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করতে গেছে প্রথম প্রশ্ন হলো সরলরেখার সমীকরণ দুটোকে নন সিমেট্রিক আকারে সাজানো আছে কিনা দেখতে হবে বা নন প্যারামেট্রিক আকারে সাজানো আছে কিনা দেখতে হবে সাজানো আছে তাহলে এখানে দেখো প্রথম সরলরেখা থেকে a1 b1 c1 পেয়ে গেলাম কত পেয়ে গেলাম না 2 5 4 দ্বিতীয় সরলরেখা থেকে আমরা a2 b2 and c2 এই তিনটে পেয়ে গেলাম এটা কত হবে 1 2 -3 তাহলে এদের মধ্যবর্তী কোণ কি হবে cos থিটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি a1 a2 b1 b2 c1 c2 নিচে হবে √of a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার এখান থেকে আসছে cos থিটা দেখো a1 a2 এর মান হলো 2 5 দুগুণে 10 আর নিচে হবে 3 4 12 আর নিচে হচ্ছে 2 দুগুণে 4 5 5 25 4 4 16 আর এটা হবে 1 2 দুগুণে 4 3 3 দেখো এখন উপরে যেহেতু শূন্য এসছে শূন্য বাই সামথিং মানে শূন্য তাহলে এখান থেকে থিটার মান হবে 90 ডিগ্রি cos 90 এর মান হলো 0 তাহলে এটা অপশন চলে আসবে তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি হাত চালাও আচ্ছা এগোলাম তাহলে তারপরে এগিয়ে গেলাম হ্যাঁ এই অঙ্কটা কি বলেছে দেখো এক জোড়া ছক্কা ছোড়া হলো এক জোড়া মানে দুটো ছক্কা ছক্কা মানে লুডোর ছক্কা তাহলে এক জোড়া ছক্কা যদি ছোড়া হয় তাহলে আমার এখানে মোট ঘটনা কত হবে 6 স্কয়ার মানে 36 বলছে প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যা কোনটা যুগ্ম মৌলিক সংখ্যা কোনটা এটা তো জানতে হবে যুগ্ম মৌলিক সংখ্যা এটা হলো 2 তার মানে লুডোর ছক্কায় দুটোতেই 2 পড়বে মানে এখানে একটা ছক্কা সেখানেও 2 পড়বে এখানে একটা লুডোর ছক্কা দুটোতেই 2 পড়বে তাহলে দুটোতেই 2 পড়বে কবার হতে পারে এরকম একবার হতে পারে কারণ দেখো লুডোর ছক্কা গড়িয়ে দিচ্ছি দুটো তাহলে আমার ঘটনা কিরম হতে পারে 1 1 পড়তে পারে 1 2 পড়তে পারে 1 3 পড়তে পারে এরকম করে করে 1 6 পর্যন্ত পড়তে আবার এখানে 2 1 পড়তে পারে 2 2 পড়তে পারে 2 3 পড়তে পারে এরকম করে করে 2 6 পড়তে পারে এরকম ঘটনাগুলো ঘটবে তাহলে এরকম 2 2 কটা আছে একটাই পড়ে তার মানে এখানে অনুকূল নমুনা বিন্দু কত হবে না 1 তাহলে ঘটনাটা যদি এ হয় ধরি ঘটনাটি সমান সমান এ
তাহলে তার প্রবাবিলিটি কত হবে? m/n, তার মানে 1/34। তাহলে অপশন ডি টা আছে। যুগ্ম মৌলিক সংখ্যা, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2, মানে দুটো ছক্কাতেই 2 পড়বে, 2 তো একটা করে থাকে, এটা একটা ওটা একটা, তাহলে একবারই এরকম হতে পারে। তাড়াতাড়ি করে নাও, হয়ে গেলে আমাকে গ্রুপে জানাও। হয়ে গেলে বলবে। এগিয়ে গেলাম। দেখো পরের অঙ্কটা দেখো। হ্যালো। যেটা বলার, একটা দ্বিপদ বিভাজনের, ভালো অঙ্ক, একটা দ্বিপদ বিভাজনের গড় মান দেওয়া আছে, সমক পার্থক্য দেওয়া আছে, তাহলে n এর মান বের করতে হবে। এখন গড় মানের সূত্র কি? গড় মান, গড় মান হলো np, np এর মান হলো 10, 1 নম্বর সূত্র। আমরা জানি p প্লাস q সমান 1, পিটা সাফল্য আর ওটা হলো অসাফল্য। সমক পার্থক্য মানে সিগমা, সিগমার মান 3, সিগমা মানে হলো √অফ n p কিউব, তাহলে n p কিউব ইকুয়াল টু 9। এবার np এর মান বসিয়ে দাও, 10 কিউব ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে q এর মান হবে 9/10, তাহলে p এর মান কত হবে? 1 মাইনাস 9/10, 1/10। এবার 1 নম্বর সমীকরণে এটা বসিয়ে দেবো, n ইন্টু 1/10 ইকুয়াল টু 10, তাহলে n এর মান 10 10 কে 100, তাহলে অপশন ডিটা। হয়ে গেছে, তাড়াতাড়ি করো। ভালো অঙ্ক এটা, চলো এগিয়ে গেলাম পরেরটায়। দেখো এই অঙ্কটা পারা উচিত, 2 মার্কসের কোশ্চেনে ঢুকে গেছি, 2 মার্কসের কোশ্চেনে ঢুকে গেছি। এই সম্বন্ধটা সংক্রমণ কিনা যাচাই করতে হবে, সংক্রমণ কিনা যাচাই করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে আর এর মধ্যে কারা আছে, আর এর মধ্যে সেই জোড়াগুলো আছে যেখানে b ইকুয়াল টু a প্লাস 1,
ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে এর মান যদি 1 দিই, ছক করে নিতে পারে, একটা ছক করে নিতে পারে, এরকম ছক। এটা হবে তোমার এ, আর নিচে হবে a প্লাস 1 মানে বি। বি সমান এর মান দেবো 1 2 3 4 5 6। তাহলে 1 দিলে এর মান 1 দিলে বি হবে 2, ঠিক আছে। এটা 2 দিলে এটা হবে 3, 3 দিলে হবে 4, 4 হলে হবে 5, 5 হলে 6, 6 হলে হবে 7, ঠিক আছে। এই 6 হলে 7, 7টা নেওয়া যাবে না, a ক্রস এর মধ্যে তো 7 হবে না, তাহলে আর এর মধ্যে কারা থাকবে সেটা আমাকে জানতে হবে। আর এর মধ্যে থাকবে 1 2 2 3 3 4 4 5 5 6। এটা সম্বন্ধটা সংক্রমণ কিনা যাচাই করতে হবে। দেখো সংক্রমণ হবে কি করে, দেখো আমাদের প্রথমে যেমন ধরো 1 2 আর এর মধ্যে আছে, তারপরে দেখো 2 3 আর এর মধ্যে আছে, তাহলে সংক্রমণ হতে গেলে 1 3টাকে আর এর মধ্যে থাকতে হবে। কিন্তু দেখো এখানে 1 3 নট বিলংস টু এ বি বি সি, থাকলে এ সি কে থাকতে হবে, তাহলে 1 2 2 3 থাকলে 3 কে থাকতে হবে। অতএব আর সম্বন্ধটি সংক্রমণ নয়। লিখে নাও, করে নাও তাড়াতাড়ি। হ্যালো, দেখা যাচ্ছে না? হ্যালো, কেউই দেখতে পাচ্ছ না? এই যাদের চলে যাচ্ছে ওদের নেট প্রবলেম, স্ক্রিন আসছে যাচ্ছে, নেটের প্রবলেম হয়। দেখো দেখো ঠিক আছে কি, দেখো তাহলে ক্লাস এগিয়ে নিয়ে যাবো। সৈকত বলছে ঠিকই আছে। ওকে, দেখতে পাচ্ছি। চলো পরেরটা এগিয়ে গেলাম। আচ্ছা এই অঙ্কটা একটু করতে হবে। এটা মুখ্য মান বিবেচনা করতে হবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন হলো এখান থেকে cos 2π/3 এটার মান কত, এটা হবে 120 ডিগ্রি মাইনাস হাফ, আর সাইন 2π/3 সাইন 120 ডিগ্রি মানে √3/2। তাহলে এই দুটোকে আগে বসাও।
cos inverse minus half, আর এটা হবে sin inverse √3/2। আচ্ছা, এখানে মনে রাখবে cos inverse minus x হলে ওর মুখ্য মানের ক্ষেত্রে বলা হয় পাই মাইনাস cos inverse x। এটা সূত্রটা ছিল, তাহলে এটা হবে পাই মাইনাস cos inverse হাফ, আর এটা হবে sin inverse √3/2। তাহলে পাই মাইনাস cos কত ডিগ্রির মান, cos 60 এর মান হাফ, এখানে হবে sin 60 এর মান, তাহলে এই দুটো কেটে যাবে, পাই অ্যান্সার। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, রাত হয়ে যাচ্ছে তো। আমি সলিউশন করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবে, এবং আমি খাতা সই করবোই। নেক্সট, এখানে দুখানা অঙ্ক আছে, লক্ষ্য করে দেখো। প্রথমটা তো খুব সহজ, আমার সঙ্গে সঙ্গে করতে থাকো তাড়াতাড়ি। দেখো এ বলে একটা ম্যাট্রিক্স আছে, তাহলে আগে 2a ম্যাট্রিক্সটা বের করো। 2a ম্যাট্রিক্স মানে a ম্যাট্রিক্সের সঙ্গে 2 গুণ হবে, প্রত্যেকটার সাথে 2 গুণ হবে, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে এবারে 2a এর ডিটারমিন্যান্ট বের করো। 2 এর ডিটারমিন্যান্ট 2, 4, 4 দুগুণে 8, 4 আসছে 32, মাইনাস 24। এবার যেটা করা হবে 4a, ডিটারমিন্যান্ট a বের করো। ডিটারমিন্যান্ট a মানে 1 2 4 2, 2 মাইনাস 8 মাইনাস 4 ইন্টু ডিটারমিন্যান্টে 4 ইন্টু মাইনাস 6 মাইনাস, তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল 2a ইকুয়াল টু 4 ইন্টু ডিটারমিন্যান্ট অফ। এবার চলে আসছে দ্বিতীয় প্রমাণ, এটা প্রথম b এর এক একটা চলে গেল। এবার b এর দুয়েরটা, b এর দুয়েরটা a ইনভার্স এর মান বলে দিয়েছে। a ইনভার্স সমান সমান বলে দিয়েছে 5 3 মাইনাস 2। আমাদের বের করতে বলেছে a ট্রান্সপোজ তার মাথায় a ইনভার্স। এখন এটার ফর্মুলা কি আছে, এটার ফর্মুলা হলো a ইনভার্স এর মাথায় ট্রান্সপোজ। তার মানে a ইনভার্স যেটা বেরিয়েছে সেটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। a ইনভার্স মানে কত, 5 3 মাইনাস 2 মাইনাস 1, তার মাথায় t, মানে রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে। 5 মাইনাস 2 3 মাইনাস, ব্যাস কমপ্লিট। দুটো অঙ্ক হয়ে গেল, পারতে সবাই, এটা সবাই পারতে। তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু সূত্র থিওরিতে লেখানো ছিল, দেখবে। হ্যাঁ, এই যে এটা বক্স করে এ ইনভার্স দেওয়া আছে, এ ট্রান্সপোজ ইনভার্স এর মান বের করতে বলছে, আর এটি এ ট্রান্সপোজ ইনভার্স মানে এ ইনভার্স, আর ইনভার্স করে যেটা পেয়ে ইনভার্স যেটা দেওয়া আছে ওটাকে ট্রান্সপোজ করে দিতে হবে, মানে রো গুলো কলাম, কলাম গুলো। তাড়াতাড়ি, চলো নেক্সট, পরের অঙ্ক। এটাও খুব সুন্দর একটা অঙ্ক, সবাই পারে। বলছে এর কোন মানের জন্য এই অপেক্ষকটা সন্তত হবে। দেখো সন্তত হওয়ার কন্ডিশনটা বলে দিই, যখন এখানে গ্রেটার দেন লেস দেন দিয়ে আলাদা করা নেই, x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, x নট ইকুয়াল টু 0 দেওয়া থাকলে তার মানে x গ্রেটার দেন 0 এর জন্য যে ফাংশন, x লেস দেন 0 এর জন্য সেই ফাংশন। তাহলে এক্ষেত্রে সন্তত হওয়ার একটাই নিয়ম, নিয়মটা কি, সূত্রটা কি, লিমিটিং ভ্যালুটা তার ফাংশনাল ভ্যালুর সঙ্গে যেন সমান হয়। লিমিটিং ভ্যালু বলতে এর লিমিটের মান x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x বাই 2x স্কয়ার, আর f অফ 0 এর মান তো k দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি লিমিটের অঙ্কটা করি, উপরের ফর্মুলা হবে 2
সাইন স্কোয়ার এক্স 2x স্কোয়ার, 2 কেটে যাবে, 2 যদি কেটে যায় এটা হয়ে যাচ্ছে x টেন্স টু 0, দুটোর মাথাতেই স্কোয়ার আছে তাই ওই দুটোকে আমি হোল স্কোয়ার করে দেবো আর 2 কেটে যাবে। দেখো ব্র্যাকেটের ভেতরে যেটা আছে ওটার সূত্রটা হলো 1, তাহলে অতএব a ইকুয়াল টু হলো, এই হলো ছোট্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরকম অঙ্ক আমরা এক্সারসাইজে বইয়ে অনেক করেছি, এগুলো সব 2 মার্কসের কোশ্চেন। এই শীত দাগে টোটাল 6খানা প্রশ্ন থাকে ক্যালকুলাস পোর্শনে, 6টা প্রশ্নের মধ্যে যে কোনো 3টে করতে হবে। লিমিট কন্টিনিউইটি থেকে একটা পাবে, ডেরিভেটিভ থেকে একটা পেতে পারো, ইন্টিগ্রেশন থেকে একটা পেতে পারো, চরম অবম, ক্ষেত্রফল এইগুলো বা অন্তর্কলজ এগুলো থেকে আরো একটা পেতে পারো। চলো এগোলাম। এই অঙ্কটাও কিন্তু খুব সহজ অঙ্ক, দেখে একটু অজানা অজানা লাগবে, তো অঙ্কটা অত্যন্ত সহজ একটা। কি করতে হবে দেখো, আমাদের f of x দেওয়া আছে তাই তো, তাহলে প্রথমে f dash x বের করো মানে ডেরিভেটিভ, আমি সংক্ষেপে করে দিচ্ছি 2x minus 4, তাহলে এখান থেকে f dash 5 বের করো, 5 দুগুণে 10 minus 4, অ্যান্সার। আর একটা দেওয়া আছে 2f dash 7/2, তাহলে 2f dash 7/2 মানে 2 into 7/2 minus 4, তাই না? অঙ্কটা কি ঠিক আছে? f dash 5, 2f dash 7/2, ও আচ্ছা f dash 7/2, বাকি f dash টা বের করি, f dash 5 বেরিয়ে গেছে, তাহলে আগে f dash 7/2 টা বের, f dash 7/2 মানে হলো 2 into 7/2 minus 3 আসছে, তাহলে 2 f dash 7/2, 2 into 3 equal to 6, তাহলে দুটো সমান এসে গেছে, দেখো এই দুটো সমান এসেছে, তাহলে অতএব লিখবো f dash 5 equal to 2 f dash 7, বোঝাই ছিল, জাস্ট ডেরিভেটিভ করে মান বসালেই চলে আসছে। আচ্ছা চলো এগোলাম পরেরটা। এই ইন্টিগ্রেশনটা কি হবে? বুদ্ধির অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, কি করে করা যায়? অনেকের এইটা করা আছে মনে হয়। 2 to the power x, তার নিচে চলে যাব 5 to the power x, এটা একটা অঙ্ক। e to the power x, তার নিচে চলে যাব 5 to the power x, এই ফর্মুলাটা কাজে লাগবে। a to the power x dx, এর ফর্মুলা a to the power x by log a plus c। দেখো এখান থেকে যেটা আসছে 2 এর 5 হোল টু দি পাওয়ার x dx, 3 এর 5 হোল টু দি পাওয়ার x, এটার ফর্মুলা হলো a to the power x by log a মানে 2 এর 5 যোগ 3 এর 5 হোল টু দি পাওয়ার x log 3 এর 5 প্লাস c, ঠিক আছে।
চলো নেক্সট অঙ্কটাও ভালো অঙ্ক, সমাধান করো মানে অবকল সমীকরণের অঙ্ক, অবকল সমীকরণের অঙ্ক। তো প্রথম যেটা করার আছে লক্ষ্য করো, সাইন অফ dy dx ইকুয়াল টু কি, তাহলে dy বাই dx সাইনটা ওদিকে গেলে সাইন ইনভার্স কে, এখানে সাইন কেটা হলো কনস্ট্যান্ট, dy ইকুয়াল টু সাইন ইনভার্স কে ইনটু dx, দুদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে এটা হবে y সাইন ইনভার্স কে ইনটু এক্স প্লাস সি, এক নম্বর। আর এই যে দেওয়া আছে y অফ 0 ইকুয়াল টু 1, এটার মানে কি জানো, এটার মানে হলো x এর মান 0 হলে y এর মান 1, তাহলে সেটা বসিয়ে দিই। তাহলে এক নম্বর সমীকরণে যদি বসাই y এর মান 1 সাইন ইনভার্স কে ইনটু 0 প্লাস সি, তাহলে এখান থেকে c এর ভ্যালু হলো 1, এই c এর ভ্যালুটা এবার এক নম্বরে পুট করে দাও, তাহলে 1 থেকে পাই y ইকুয়াল টু সাইন ইনভার্স x সাইন ইনভার্স k ইনটু x প্লাস, এই হলো অঙ্ক। সম্ভবত কে যেটা আছে না ওটা সম্ভবত হওয়া উচিত ছিল x, প্রিন্টিং মিস্টেকও থাকতে পারে, তো যাই হোক যেটা বইয়ে আছে সেই অনুযায়ী ধরে আমি অঙ্কটা করে দিলাম। হতে পারে কিছু কিছু অঙ্কের হয়তো তোমার আছে প্রিন্টিং মিস্টেক। এগোলাম, হ্যাঁ চলো একটা অঙ্ক হচ্ছে, এই অপেক্ষকটা কোন বিস্তারে বর্ধিষ্ণু, এই অঙ্কটা কিন্তু আমাদের এখনো হয়নি। তো বর্ধিষ্ণু হতে গেলে মনে রাখতে হবে f ড্যাশ x গ্রেটার দেন 0, f ড্যাশ x গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে। দেখো আমি এখানে লিখছি বর্ধিষ্ণু হলে f ড্যাশ x টা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তাহলে আগে f ড্যাশ x বের করব, f ড্যাশ x ডেরিভেটিভ কি হবে, x স্কয়ার প্লাস 1 ঠিক থাকলো, ভাগের নিয়ম 1 এর ডেরিভেটিভ 0, 1 ঠিক থাকলো, এটার ডেরিভেটিভ 2x বাই 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার, f ড্যাশ x মাইনাস 2x 1 প্লাস x স্কয়ার এর, তাহলে এখান থেকে যদি f ড্যাশ x গ্রেটার দেন ইকুয়াল টু 0 করি, তার মানে হচ্ছে মাইনাস 2x 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, এখান থেকে আসছে মাইনাস 2x গ্রেটার দেন ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে দুদিকে গুণ করলে x লেস দেন ইকুয়াল টু 0, x লেস দেন ইকুয়াল টু 0 মানে কি, ধরো এখানে 0 আছে, এদিকে প্লাস ইনফিনিটিভ আর এদিকে মাইনাস ইনফিনিটিভ, x হলো 0 বা 0 থেকে ছোট এই দিকে, তার মানে মাইনাস ইনফিনিটিভ থেকে 0 এর মধ্যে, x 0 থেকে ছোট, 0 থেকে ছোট হতে 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 কোথায় যাবে, মাইনাস ইনফিনিটিভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা তার মানে লিখতে হবে, তার মানে এটা লিখতে হবে মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 0। দেখো লেস দ্যান আর ইকুয়াল সাইনটা না থাকলে সেটাকে ওপেন ইন্টারভাল বলে, সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়, আর লেস দ্যান ইকুয়াল টু থাকলে সেটাকে থার্ড ব্র্যাকেটে লেখা হয়। তাহলে x বিলংস টু, থার্ড ব্র্যাকেটটাকে বলে ক্লোজড ইন্টারভাল, মানে প্রান্তিক বিন্দুটা ওই ইন্টারভ্যালে আছে, আর ফার্স্ট ব্র্যাকেট হলো ওপেন ইন্টারভাল, তার মানে প্রান্তিক বিন্দুটা ওই ইন্টারভ্যালের মধ্যে নেই, বেরিয়ে গেল।
করে নাও। আচ্ছা টাইম দিচ্ছি। স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, পরে ধীরে সুস্থে করে নিলে বা আর একবার করে দেখে বুঝে নিলে। চলো এগুলো এই অঙ্কটা পারবে, অন্তর্কলজের ব্যাখ্যার অঙ্ক। আমার কাছে ক্যালকুলেটর নেই, তো আমি করে দিচ্ছি, তোমরা বাকিটা করে নেবে। যেমন এই অঙ্কে যেটা করতে হবে, প্রথমে এফ অফ এক্স টাকে ধরে নিতে হবে রুট এক্স। তাহলে এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভটা হবে 1/2 রুট এক্স। আর কি করতে হবে, এক্স এর ভ্যালু ধরতে হবে 25, আর ডেল্টা এক্স এর মান ধরতে হবে 0. তার মানে এক্স প্লাস ডেল্টা এক্স, এটা হবে 25.2। ঠিক আছে, এবার আমাদের সূত্র আমরা জানি, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স উই নো বলে, এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এর মান কত, 25.2। এফ অফ এক্স এর মান এফ অফ 25, এফ ড্যাশ 25, আর ডেল্টা এক্স এর মান 0.2। এফ অফ 25.2 মানে এটা হবে রুট ওভার 25.2। এফ অফ 25 মানে এখানে বসাও, এফ 25 বসালে রুট ওভার 25, এফ ড্যাশ এটা এটা 1/2 রুট 25 ইন্টু 0.2। 25 মানে হলো 5, 2 ইন্টু 5 0.2, 5 দুগুণে 10, 0.2/10, 5 প্লাস 0.5.02। এইগুলো আমাদের অ্যান্সার। ক্যালকুলেটরে করতে পারো, দেখতে পারো কি আসে। তাড়াতাড়ি করবে। খুব ভালো অঙ্ক এটা। এগিয়ে গেলাম। আচ্ছা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু হালকা চেপেছে, আমি এটা বুলিয়ে দিচ্ছি। কি বলেছে আমি বলছি, এটা 2 cos 2 গামা 2 গামা ইকুয়াল টু মাইনাস, এটা হলো cos। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু আমরা এর আগে করেছি। কি করেছি মনে করে দেখো, আমরা যখন 3D শুরু করি, 3D যখন শুরু করি, আমরা বলেছিলাম এখান থেকে একটা সরলরেখা ও কি আছে, ও এক্স, ও ওয়াই, ও জেড। বিটা ধরো এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে ধরো গামা কোণ। তাহলে তাদের ডিরেকশন কোসাইন কোণগুলো হবে, এল মানে হবে কস আলফা, এম মানে হবে কস বিটা, আর এন মানে হবে কস গামা। আমরা এখান থেকে একটা প্রমাণ করেছিলাম, দেখবে বইয়ে ছিল, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1।
সেখান থেকে প্রমাণ করতে বলেছে cos 2 আলফা প্লাস cos 2 এটা -1। দেখো কি করে করছি। এই পর্যন্ত তো আমাদের করানোই আছে, বইয়ের উদাহরণে ছবি এঁকে প্রমাণ করা আছে, আর আমি অফলাইন ক্লাসে করিয়েওছিলাম। প্রথম কাজ, দুদিকে 2 দিয়ে গুণ করো। 2 cos স্কয়ার আলফা, এটা একটা নতুনত্ব অঙ্ক কিন্তু, হ্যাঁ, 2 cos স্কয়ার বিটা, 2 cos স্কয়ার গামা ইকুয়াল টু 2। এবার 2 cos স্কয়ার আলফা সূত্র 1 প্লাস cos 2 আলফা গুণিতক কোণ 1 প্লাস cos 2 বিটা প্লাস 1 প্লাস cos গুণিতক কোণের সূত্র বের হয় 2 গামা ইকুয়াল, আর এখান থেকে এসে যাচ্ছে cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা, নিচে বাঁদিকে 1 প্লাস 1 প্লাস 1 3, তিনটা ওদিকে গেলে 2 মাইনাস 3 মানে -1। দেখো প্রমাণ কিন্তু চলে আসছে। প্রমাণিত। যদি পারো প্রথমে এইটা প্রমাণ করে দেখিয়ে নিতে পারো। প্রমাণ করিয়ে দিয়েছি বলে আগে আর করালাম না। এটা একটা ভালো অঙ্ক, অন্যরকম অঙ্ক পেলাম। আচ্ছা, আচ্ছা, চলো পরের অঙ্কে। বাচ্চাদের অঙ্ক, দুটো সরলরেখা দিয়ে তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তো আগে সরলরেখা দুটো সাজানো আছে কিনা দেখতে হবে। প্রথম এটা দেখো, 2x 3y মাইনাস z সিমেট্রিক ফর্মে সাজানো নেই। 2 আর 3 এর লসাগু 6, 6 দিয়ে ভাগ করছি। 3 দুগুণে 6, 2 3 এ 6, এটাও 6 দিয়ে ভাগ। তাহলে এর dr পেয়ে গেলাম, a1 b1 c1 কত পেয়ে গেলাম, 3 2 মাইনাস 6। আর একটা আছে এখানে দেখো, 6x মাইনাস y মাইনাস 4z। এখানে 6 আর 4 এর লসাগু 12, 12 দিয়ে ভাগ করো। 6 দুগুণে 12 মাইনাস 12 মাইনাস 3, 4 3 এ 12। তাহলে এর dr পেয়ে গেলাম, a2 b2 c2 কত পেলাম এখান থেকে, 2 পেলাম মাইনাস 12 মাইনাস। তাহলে আমাদের এর মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি? সূত্রটা আরেকবার লিখবো, অনেকবার হয়েছে। b1 b2 c1 c2 a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার, এটা হচ্ছে a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার। এখন ওপরে কত আসছে, ওপরে আসছে 3 দুগুণে 6, 12 দুগুণে 24, 3 6 18। নিচে কত আসছে, 3 তিরিকে 9, 2 দুগুণে 4 36। এটা কত আসছে, 2 দুগুণে 4, 12 12 144। দেখো ওপরে 0 চলে আসছে, এখান থেকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 0। তার মানে থিটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি করে নাও তাদের। এগিয়ে গেলাম, 21টা অঙ্ক হয়ে গেছে। দারুণ একটা অঙ্ক পেয়েছি। প্রবাবিলিটি বলছে এ আর বি দুটো স্বাধীন ঘটনা, ঠিক আছে? তাহলে পি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্টের মাথায় সি দিয়ে লিখি, ওরা মাথায় বার দিয়ে লিখেছে, লিখুক একই জিনিস। তাহলে এটা সূত্র কত, পি অফ এ পি অফ বির কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ
এ ইন্টারসেকশন বি কমপ্লিট। এবার দেখো একটা সূত্র ছিল, আচ্ছা পরে সূত্রে আসছে, প্রবাবিলিটি অফ এ, এটার সূত্র হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটা হবে প্রবাবিলিটি অফ এ, এটা সূত্র বসাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, তাহলে এখান থেকে পেয়ে গেলাম প্রবাবিলিটি অফ এ প্লাস 1 প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ প্লাস, আর স্বাধীন ঘটনা বলেছি, ইন্টারসেকশনটা কি হয়ে যাবে, পি অফ এ ইন্টু পি অফ বি, সম্ভবত কাটছে হলো পি অফ এ আর পি অফ এ কেটে গেল, তাহলে এটা হবে 1 মাইনাস, এদিকে হলো এটার ভ্যালু কত দিয়েছে 0.8, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি এ হলো 0.3, প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ বি যদি কমন নিই মাইনাসটা, প্রবাবিলিটি বি কমন নিলে দরকার নেই এখন, হবে বা করবো, এদিকে চলে আসুক, প্রবাবিলিটি অফ বি মাইনাস 0.3 প্রবাবিলিটি অফ বি 1 মাইনাস 0.8, প্রবাবিলিটি অফ বি কমন নিলে 1 মাইনাস 0.3, 0.8 মানে হলো 0.2, তাহলে প্রবাবিলিটি অফ বি হবে 0.7, তাহলে এখান থেকে 7 3 10, তাহলে প্রবাবিলিটি হবে 0.2 বাই 0.7 ইকুয়াল টু 2/7, এই হলো আমাদের অ্যান্সার। ভালো অঙ্ক, বেশ ভালো, তাড়াতাড়ি করে নাও। তাড়াতাড়ি করো। এগিয়ে গেলাম, হ্যাঁ চলো, ভালো অঙ্ক ছিল। এবি যদি স্বাধীন ঘটনা হয় মনে রাখবে, স্বাধীন ঘটনা হলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি। বলছে একটা ঝোঁকশূন্য মুদ্রাকে 3বার টস করা হয়েছে, হেডের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে হবে। একটা মুদ্রাকে 3বার টস করা হয়েছে, ঠিক আছে, 3বার টস করলে এক্স মানে বলেছে হেডের সংখ্যা, হেড 3বার টস করলে হতে পারে একটাও হেড পড়েনি, একটা হেড পড়েছে, দুটো হেড পড়ে যায়, তিনটেই হেড করতে, তাহলে পি অফ 0 মানে একটাও হেড পড়েনি, মানে 3C0 ডিভাইডেড বাই 3বার টস করেছে, একবার টসে দুটো ঘটনা, 3বার টস করলে 2 কিউব, এটা হয়ে গেল 1/8, পি অফ 1 3C1 2 কিউব, মানে তিনটের মধ্যে একটা হেড পড়েছে, 3C1 মানে 3/8, হলো পি অফ 2, পি অফ 2 মানে তিনটের মধ্যে দুটোই হেড পড়েছে, 3C2, তিনের আট। এবার আসছে পি অফ 3, তিনটের মধ্যে তিনটে, 3C3 2 কিউব, 3C3 মানে 1 ও 1/8। এবারে এখানে ছক করে দেবো বিভাজন, গড় মানে মধ্যক বা এক্সপেকটেশন, 1 2 3 4, এটা হলো এক্স, এটা হলো পি অফ এক্স, এক্স হলো 0 1 2 3, পি অফ 0 মানে 1/8, এটা হয়ে গেল 3/8, এটা হয়ে গেল 3/8, এটা হয়ে গেল 1, তাহলে সম্ভাবনা বিভাজনের গড় নির্ণয় করতে বলছি, গড় মানে এক্সপেক্টেড ইএক্স, ফর্মুলা কি 0 ইন্টু 1/8 প্লাস 1 ইন্টু 1/8 প্লাস 2 ইন্টু 3/8 প্লাস 3 ইন্টু 1/8, তাহলে কত আসছে 1/8 6/8 3/8,
এখান থেকে 6 3 9 10 এর 8 দিয়ে কাটলে 5 দুগুণে 10 4 এর 5 এক্সপ্রেশন এলো 4 এর 5। স্যার এক কিন্তু টিনের আট হবে তো, টিনের আট হবে 1 ইন্টু। আশা করছি হয়ে যাচ্ছে। আমাদের এই একটা পেজ গোটা কমপ্লিট হয়ে গেছে, 1 নম্বর স্যার এবং ওটা 2 নম্বরের কোশ্চেন 12 আট হবে। পুরো কমপ্লিট।